Every night in my dreams, I see you, I feel you. That is how I know you. Go on. Far across the distance and spaces between us, you have come to show you. Go on. মনে পড়ে 1997 সালের চারদিক তোলপাড় করা সিনেমা টাইটানিকের কথা। খুব কম মানুষই হয়তো আছেন যারা সিনেমাটা দেখেননি। জ্যাক আর রোজের শেষ পরিণতি যেন প্রকৃত ভালোবাসার সংজ্ঞাকে আর একবার বুঝিয়ে দিয়ে গিয়েছিল। তবে সিনেমার কারণে যে চিত্রনাট্য তৈরি হয়েছিল, বাস্তব টাইটানিক জাহাজের সাথে তার সাদৃশ্য কিন্তু ছিল বেশ কম। আসুন আজ জেনে নিই বাস্তবের 1912 সালের টাইটানিকের কিছু ঘটনা, এবং অবশ্যই আজ থেকে 112 বছর আগে ঘটে যাওয়া সেই দুর্ঘটনার কথাও। নমস্কার, আমি সুদীপসা। গল্পের টেক চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আর একটা কথা বলে রাখি, আমি চেষ্টা করব আগামী পর্বে তুলে ধরতে সাবমেরিন টাইটানের কথা, যে সাবমেরিনটি অত্যুৎসাহী কিছু মানুষকে নিয়ে সমুদ্রের নিচে গিয়েছিল টাইটানিকের ধ্বংসাবশেষ দেখাবার জন্য। কিন্তু কিছু সময় পরে সেই সাবমেরিনটির সঙ্গে সমস্ত সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সাবমেরিনটিকে আর খুঁজে পাওয়া যায়নি। আমি চেষ্টা করব সেই সাবমেরিনটির সম্বন্ধে কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধরতে। তবে তার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করি আজকের পর্ব। টাইটান ছিলেন গ্রিক পুরাণের শক্তিশালী দেবতা। তাঁর নামানুসারে এই জাহাজের নামকরণ করা হয়েছিল টাইটানিক। তবে জাহাজটির পুরো নাম ছিল RMS টাইটানিক বা রয়্যাল মেইল স্টিমার টাইটানিক। টাইটানিকের নির্মাণ কার্য শুরু হয় 1907 সালে। 5 বছর কাজ চলার পরে 1912 সালে জাহাজটির নির্মাণ কাজ সম্পূর্ণ হয়। ইংল্যান্ডের হোয়াইট স্টার লাইন এই জাহাজটি নির্মাণ করে। জাহাজটি তৈরি হয় হারল্যান্ড অ্যান্ড উলফ শিপইয়ার্ড থেকে। জাহাজটি নির্মাণ করতে খরচ হয়েছিল $75 লক্ষ। এখানে একটা কথা জানিয়ে রাখি, যেখানে প্রকৃত টাইটানিক নির্মাণ করতে লেগেছিল $75 লক্ষ, সেখানে সিনেমাটি তৈরি করতে খরচ হয়েছিল আনুমানিক $200 মিলিয়ন। ফিরে আসি প্রকৃত জাহাজটির কথায়। RMS টাইটানিকের ওজন ছিল 60,000 টন এবং দৈর্ঘ্য বা লেন্থ ছিল 275 মিটার। সত্যি কথা বলতে জাহাজটিকে বানানো হয়েছিল যেন ধনী সম্প্রদায়ের মানুষের প্রমোদতরী হিসেবে। জাহাজটি ছিল 7 তলা বিশিষ্ট। জাহাজের মধ্যে সুইমিং পুল, জিম, ডিস্ক, স্কোয়াশ প্লে কোর্ট, ক্যাফে, লাইব্রেরি, ক্যাসিনো, বার প্রভৃতি বিলাসিতার সকল উপকরণই বিদ্যমান ছিল। জানা যায় টাইটানিকের প্রথম শ্রেণীর যাত্রীদের জন্য যে বিলাসবহুল ডাইনিংয়ের ব্যবস্থা ছিল, সেখানে একসাথে 550 জন খাবার খেতে পারত। 1912 সালের 10ই এপ্রিল 15 বছরেরও বেশি অভিজ্ঞতা সম্পন্ন তখনকার পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইংল্যান্ডের রাজকীয় কমান্ডার এডওয়ার্ড জন স্মিথের নেতৃত্বে টাইটানিক তার প্রথম যাত্রা শুরু করে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্কের পথে। এই জাহাজে 63,000 লিটার পানীয় জল, 40 টন আলু, 1600 কেজি পেঁয়াজ, 40,000 ডিম ইত্যাদি রাখার ব্যবস্থা ছিল। যাত্রাকালে টাইটানিকে মোট যাত্রী ছিল 2223 জন। তার মধ্যে প্রথম শ্রেণীতে 325 জন, দ্বিতীয় শ্রেণীতে 285 জন, তৃতীয় শ্রেণীতে 710 জন এবং ক্রিউ মেম্বার্স ছিল 899 জন। কিন্তু ঈশ্বর হয়তো যাত্রা শুরুর পূর্বেই কিছু ইঙ্গিত দিতে চেয়েছিলেন, তাই যাত্রা শুরুর কিছু আগেই মাত্র 4 ফুটের জন্য এসএস সিটি অফ নিউ ইয়র্ক নামক জাহাজের সাথে সংঘর্ষ এড়াতে সক্ষম হয় টাইটানিক। যাত্রাপথে ফ্রান্স, আয়ারল্যান্ড পেরিয়ে টাইটানিককে যেতে হতো নিজের গন্তব্যে। জাহাজে 3 শ্রেণীর যাত্রী দল ছিল, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী এবং তৃতীয় শ্রেণী। প্রথম শ্রেণীর ভাড়া ছিল $3,100 এবং
তৃতীয় শ্রেণীর ভাড়া ছিল মাত্র $32। প্রথম শ্রেণীতে যেখানে ভ্রমণ করছিলেন বিভিন্ন দেশের ধনী সম্প্রদায়ের মানুষ, সেখানে তৃতীয় শ্রেণীতে ছিলেন সেই সকল নিম্ন মধ্যবিত্ত স্তরের মানুষ যারা উন্নত জীবনযাপনের জন্য কাজের খোঁজে আমেরিকা যাচ্ছিল। জাহাজটির সর্বোচ্চ গতি ছিল 42.6 কিলোমিটার প্রতি ঘন্টায়। 10, 11, 12 এবং 13 এপ্রিল জাহাজটি নির্বিঘ্নে ভেসে চলে মহাসাগরের ওপর দিয়ে। কিন্তু 14 এপ্রিল দুপুর 2টো নাগাদ আমেরিকা নামক একটি জাহাজ থেকে রেডিওর মাধ্যমে টাইটানিককে জানানো হয় তাদের যাত্রাপথে একটি বড় আইসবার্গ বা হিমশৈল রয়েছে। কিন্তু টাইটানিকের নির্মাতারা টাইটানিকের গঠন পদ্ধতি সম্বন্ধে এতটাই নিশ্চিত ছিল যে তারা জানত কোনো সমস্যায় টাইটানিকের কোনো ক্ষতি করতে পারবে না। টাইটানিককে বলা হতো আনসিঙ্কেবল, অর্থাৎ যে জাহাজ সমুদ্রে ডুববে না। সমুদ্রের জল যাতে টাইটানিকে ঢুকে না পড়তে পারে তার জন্য টাইটানিকে 16টি দরজার ব্যবস্থা ছিল। পরবর্তীতে মেসাবা নামের আরও একটি জাহাজ থেকে এই একই ধরনের সতর্কবার্তা পাঠানো হয়। টাইটানিকের রেডিও যোগাযোগের দায়িত্বে থাকা দুজন, জ্যাক ফিলিপস এবং হ্যারল্ড ব্রিজের কাছে এই খবর আসে, কিন্তু তাদের কাছে এই সতর্কবার্তা অপ্রয়োজনীয় বলে মনে হয়। তাই তারা এই বার্তা জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড জন স্মিথের কাছে পাঠাবার প্রয়োজনই অনুভব করেনি। এমনকি টাইটানিকের দুর্ঘটনার মাত্র 40 মিনিট আগে ক্যালিফোর্নিয়া নামক একটি জাহাজের রেডিও অপারেটরও টাইটানিকের কাছে এই একই খবর পাঠায়। কিন্তু এইবারেও টাইটানিকের অপারেটররা এই খবরের প্রতি কোনো আগ্রহ না দেখানোয় শেষ পর্যন্ত ক্যালিফোর্নিয়া তাদের রেডিও ওয়্যারলেস বন্ধ করে দেয়। মনে করা হয় এতজনের সতর্কবার্তাকে যদি টাইটানিকের রেডিও অপারেটরেরা একটু সিরিয়াসলি নিত তাহলে টাইটানিকের এই ভরাডুবি হয়তো হতো না, আর এত এত মানুষের জীবনহানিও ঘটত না। শেষ পর্যন্ত টাইটানিক যখন দুর্ঘটনাস্থলের প্রায় কাছে চলে আসে তখন ক্যাপ্টেনের চোখে পড়ে সেই বিশাল আইসবার্গ বা হিমশৈলটি। আইসবার্গ বা হিমশৈল, যার অর্থ হল সমুদ্রের বুকে ভেসে থাকা বিশাল বড় বড় বরফখণ্ড। এগুলো জাহাজের গতিপথে অনেকখানি বিপদ সৃষ্টি করে, কারণ এর যতটা অংশ জলের ওপরে থাকে তার অনেক বেশি অংশ থাকে জলের নিচে, যেটা বাইরে থেকে বোঝা সম্ভব হয় না। আইসবার্গ দেখার সাথে সাথে ক্যাপ্টেন স্মিথ টাইটানিকের অভিমুখ পরিবর্তন করার আদেশ দেন, কিন্তু তখন টাইটানিকের গতি ছিল 41 কিলোমিটার প্রতি ঘন্টায়। এত দ্রুত গতি থাকার জন্য অত বড় জাহাজটির অভিমুখ পরিবর্তন করা খুব সহজ হয়নি। বলা হয় মাত্র 30 সেকেন্ড আগে যদি টাইটানিকের গতিমুখ পরিবর্তিত হয়ে যেত তাহলে নাকি এত বড় দুর্ঘটনা থেকে জাহাজটি রক্ষা পেয়ে যেত। 14 এপ্রিল রাত 11:40 নাগাদ জাহাজটি হিমশৈলের সাথে ধাক্কা খায়, যার ফলে 90 মিটার অংশ জুড়ে টাইটানিকের দেহে চির ধরে যায়। সমুদ্রের জল আটকাবার জন্য যে 16টি দরজা ছিল তার মধ্যে 4টি ভেঙে যায়। সেই সময় সমুদ্রের জলের তাপমাত্রা ছিল -2 ডিগ্রি সেন্টিগ্রেড। এই ভয়ঙ্কর ঠান্ডা জল জাহাজের ভেতরে প্রবল বেগে প্রবেশ করতে থাকে। যেহেতু সময়টা ছিল প্রায় মাঝরাত, তাই বহু যাত্রী গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। যে স্থানে এই ঘর্ষণ হয়েছিল তার নাম ছিল গ্রেট ব্যাঙ্কস অফ নিউ ফাউন্ডল্যান্ড, যেটা ছিল কানাডায়। টাইটানিকের গঠন অনুযায়ী সর্বোচ্চ 4টি জলপূর্ণ কামরা নিয়েও টাইটানিক ভেসে থাকতে পারত, কিন্তু এই দুর্ঘটনার ফলে জাহাজের 6টি কামরায় জল ভরে গিয়েছিল। ফলে ধীরে ধীরে জলের ভারে জাহাজ ডুবতে শুরু করে। 15 এপ্রিল প্রায় ভোররাত 2:20 পর্যন্ত 2.5 ঘন্টায় টাইটানিকের মতো অত সুবিশাল জাহাজ উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে তলিয়ে যায়। টাইটানিক প্রায় 64টি লাইফবোট বহন করতে সক্ষম ছিল, যার ফলে 4000 জন যাত্রীকে বাঁচানো সম্ভব হতো। কিন্তু তখন ব্রিটিশ আইনানুসারে 10,000 টনের চেয়ে বেশি ভারী জাহাজের কমপক্ষে 16টি লাইফবোট নেওয়া বাধ্যতামূলক ছিল। সেই আইন মেনে টাইটানিক 20টি লাইফবোট নেয়, যা ছিল জাহাজের মোট যাত্রীর মাত্র 33% বা মাত্র 1178 জন যাত্রী বহনে সক্ষম।
15 এপ্রিল মাঝরাতের দিকে টাইটানিক থেকে লাইফ বোটগুলো নামানো শুরু করা হয়। টাইটানিকের বিপদ সংকেত শুনে যে সকল জাহাজগুলি টাইটানিকের সাহায্যে এগিয়ে আসে তারা ছিল মাউন্ট টেম্পল, ফ্রাঙ্কফুর্ট এবং অলিম্পিক। আর যে জাহাজটি টাইটানিকের এই দুর্ঘটনায় সবচেয়ে বেশি পাশে দাঁড়িয়েছিল সেটি ছিল জাহাজ কার্পেথিয়া। সিনেমাতে যে মিউজিক ব্যান্ডটিকে দেখানো হয়েছিল সেটি কিন্তু সত্যি ছিল। জাহাজ দুর্ঘটনার পরেও মিউজিক ব্যান্ডের লিডার ওয়ালেস হার্টলে তার সাথীদের বাজনা চালিয়ে যেতে বলেন, কারণ তার বিশ্বাস ছিল সঙ্গীতের এমন ক্ষমতা আছে যা অতি ভয়ানক অবস্থাতেও মানুষকে ধৈর্যশীল করে তোলে এবং যে কোনো প্রতিকূল অবস্থায় মনের জোর বাড়াতে সাহায্য করে। তাই নিজেদের সলিল সমাধি হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তারা তাদের সঙ্গীত পরিবেশন বন্ধ করেনি। জানা যায় টাইটানিকের লাইফ বোটগুলি যে পদ্ধতিতে বানানো হয়েছিল তা ছিল যাত্রীদের নিয়ে কাছাকাছি থাকা অন্য কোনো উদ্ধারকারী জাহাজে গিয়ে পৌঁছে দেওয়া। কিন্তু এক্ষেত্রেও নাকি সেই সময় টাইটানিকে চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছিল। যদিও এত বড় বিপদে মানুষের মাথার ঠিক না থাকারই কথা, কিন্তু উচিত ছিল এমন আপৎকালীন অবস্থাকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো দক্ষ এবং অভিজ্ঞ ক্রিউ মেম্বার, যে কারণে লাইফ বোটগুলিরও যথাযথ ব্যবহার হয়নি। প্রথমত, প্রথম শ্রেণীতে থাকা বেশি অর্থ ব্যয় করা যাত্রীদেরই লাইফ বোট পাওয়ার অগ্রাধিকার দেওয়া হয়, যে কারণে মৃত্যুর হার সবচেয়ে কম ছিল প্রথম শ্রেণীতে, তারপর দ্বিতীয় শ্রেণীতে এবং তৃতীয় শ্রেণীর যাত্রীদের মৃত্যুর হার ছিল সর্বাপেক্ষা বেশি। লাইফ বোটে মহিলা এবং শিশুদের বহনেও অগ্রাধিকার দেওয়া হয়েছিল। ফলে 1500-ও বেশি মৃতদেহের মধ্যে পুরুষের সংখ্যাই ছিল বেশি। তাছাড়া লাইফ বোটগুলির যাত্রী বহনের যে ক্ষমতা ছিল তার অনেক কম সংখ্যক যাত্রী নিয়েই মৃত্যু ভয়ে ভীত যাত্রীরা লাইফ বোটগুলি নিয়ে টাইটানিক থেকে অন্য জাহাজের দিকে রওনা হয়ে যায়। এক্ষেত্রে চরম অব্যবস্থা লক্ষ্য করা যায়। হয়তো সঠিক পদ্ধতি অনুসরণ করলে আরও অনেক বেশি সংখ্যক যাত্রীকে বাঁচানো সম্ভব হতো। রাত তখন 2:05। জাহাজের সম্পূর্ণ অগ্রভাগ জলের কাছাকাছি চলে আসে। 2:10 জাহাজের অগ্রভাগ জলের ভারে নিচের দিকে নামতে থাকে এবং পশ্চাৎভাগ আস্তে আস্তে ওপরে উঠতে থাকে। 2:17 জাহাজের সামনের দিকের ডেক জলে ভরে যায়। এই মুহূর্তেই শেষ দুটি লাইফ বোট কিছু যাত্রী নিয়ে টাইটানিক ছেড়ে চলে যায়। জাহাজের পেছন দিক আস্তে আস্তে ওপরে উঠতে থাকে। এই সময় জাহাজের বিদ্যুৎ সংযোগ নষ্ট হয়ে যায়। পুরো জাহাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। এর কিছু পরে জলের ভারে জাহাজটি মাঝখান থেকে ভেঙে সম্মুখভাগ জলের নিচে চলে যায়, আর পশ্চাৎভাগ বাতাস এবং জলের কারণে কিছুক্ষণ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে, তারপর আস্তে আস্তে সেটাও জলের নিচে চলে যায়। রাত তখন 2:20। টাইটানিক বিভিন্নভাবে নিকটবর্তী জাহাজদের কাছে তাদের বিপদ বার্তা পাঠাতে থাকে। টাইটানিকের সবচেয়ে কাছে সে সময় যে জাহাজটি ছিল সেটি ছিল কার্পেথিয়া, কিন্তু টাইটানিক এবং কার্পেথিয়ার দূরত্ব ছিল তখন 93 কিলোমিটার। টাইটানিকের বিপদ বুঝতে পেরে কার্পেথিয়া টাইটানিকের দিকে তার যাত্রা শুরু করে এবং ভোরবেলায় এসে দুর্ঘটনাস্থলে পৌঁছায়। জীবিত যাত্রীদের উদ্ধার করে মোটামুটি সকাল 8:30 নাগাদ কার্পেথিয়া নিউ ইয়র্কের দিকে রওনা দেয়। এই ভয়াবহ দুর্ঘটনায় 2223 জনের মধ্যে জীবিত ছিলেন মাত্র 706 জন এবং 1517 জনের সলিল সমাধি ঘটে। একে তো ওই ভয়াবহ পরিস্থিতি, তার উপর -2 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রাযুক্ত হিমশীতল জল, বেশিরভাগ মানুষ হাইপোথার্মিয়া এবং হৃদযন্ত্র বিকল হওয়ার কারণেই মারা যায়। এই দুর্ঘটনায় জাহাজের ক্যাপ্টেন এডওয়ার্ড স্মিথেরও সলিল সমাধি ঘটে, যদিও তার দেহ পাওয়া যায়নি। ডেক যখন জলে পূর্ণ হয়ে যাচ্ছে তখন তাকে শেষবারের মতো ডেকে দেখা গিয়েছিল। এই দুর্ঘটনার ফলে ইংল্যান্ডের অর্থনৈতিক অবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়। জানা যায় ইংল্যান্ডের অনেক ধনী পরিবার টাইটানিক ভ্রমণের সাক্ষী হতে চেয়ে এই জাহাজে চেপেছিলেন। তবে টাইটানিকে থাকা তৃতীয় শ্রেণীর যাত্রীরাই বেশি ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে দেশের বহু মানুষ তাদের সংসারের একমাত্র উপার্জনকারীদেরও হারিয়েছিল। বলা হয় জাহাজটির মধ্যে সোনা, রূপা, হিরে, অন্যান্য মূল্যবান সামগ্রী সমেত প্রায়
$150 মিলিয়ন সম্পত্তি আটলান্টিকের জলে হারিয়ে গিয়েছিল। বহু মানুষের মৃতদেহের কোনো হদিশও পাওয়া যায়নি ওই বরফ শীতল জলের মধ্য থেকে। এই বিপর্যয় জনমানসে ক্ষোভেরও সৃষ্টি করেছিল, কারণ 6 বার সতর্কবার্তা পাওয়া সত্ত্বেও টাইটানিকের রেডিও অপারেটররা চরম দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দেয়। যেসব কারণগুলির জন্য মানুষের মনে ক্ষোভের সঞ্চার হয়েছিল তা হল মাঝ সমুদ্রে জাহাজটির অত দ্রুত গতি, যার কারণেই হিমশৈলর সাথে ধাক্কাটি এড়ানো সম্ভব হয়নি। ক্ষমতা থাকা সত্ত্বেও অত কম সংখ্যক লাইফবোট নিয়ে টাইটানিক রওনা দিয়েছিল। প্রথম শ্রেণীর যাত্রীদের লাইফবোটে পাঠানোর পক্ষপাতিত্ব করা হয়েছিল এবং তৃতীয় শ্রেণীর যাত্রীদের জীবনকে অগ্রাহ্য করা হয়েছিল। জনমানসের মনের এই ক্ষোভ শান্ত করার জন্য 1914 সালে দ্য ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য সেফটি অফ লাইফ অ্যাট সি গঠন করা হয়, যার কাজ ছিল সমুদ্রে ভাসমান প্রতিটি জাহাজের নিরাপত্তাজনিত ব্যবস্থাপনার বিচার বিবেচনা করা। তবে এই জাহাজটি এত বড় একটা দুর্ঘটনার কবলে পড়ার পেছনে একটা অদ্ভুত অন্ধবিশ্বাসেরও হদিশ পাওয়া যায়। সে সময়ে অনেকেরই ধারণা হয়েছিল টাইটানিকের ওপর কোনো অভিশাপ ছিল। তা না হলে বিপদের সতর্কবার্তা পাঠানো সত্ত্বেও কেন জাহাজটির এমন বিপর্যয় ঘটবে? তাঁদের মতে টাইটানিকের নম্বর ছিল 390904। জলে যার রিফ্লেকশন বা প্রতিফলনে নম্বরটি হয়ে যায় নো পোপ, অর্থাৎ ঈশ্বরের আশীর্বাদ বঞ্চিত। জাহাজটির দুর্ঘটনার পরে বহু বছর ধরে তার ধ্বংসাবশেষ খোঁজার চেষ্টা করা হয়। অবশেষে 1985 সালে ফ্রেঞ্চ রিসার্চ ইনস্টিটিউট ফর এক্সপ্লয়টেশন অফ দ্য সি বা IFREMER এর গবেষক জাঁ লুই মিশেল এবং উডস হোল ওশেনোগ্রাফিক ইনস্টিটিউশনের গবেষক রবার্ট ব্যালার্ডের যৌথ ফরাসি আমেরিকান অভিযানে আনসিঙ্কেবল টাইটানিকের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এই ধ্বংসাবশেষ পাওয়া যায় দক্ষিণ দক্ষিণ পূর্ব নিউফাউন্ডল্যান্ড উপকূলের 600 কিলোমিটার দূরে প্রায় 12,500 ফুট গভীর সমুদ্রের নিচে। জাহাজটি 2 টুকরো হয়ে পড়ে রয়েছে জলের নিচে। সাথে হয়তো অনেক মৃতদেহও সেখানে ছিল, যার প্রমাণও রয়ে গেছে, যদিও কালের নিয়মে দেহগুলি নিশ্চিহ্ন হয়ে গেছে। অনেক চেষ্টা সত্ত্বেও টাইটানিকের ধ্বংসাবশেষ সমুদ্রপৃষ্ঠের ওপরে নিয়ে আসা সম্ভব হয়নি। বর্তমানে তা জলের নিচেই ইউনেস্কোর উদ্যোগে সংরক্ষিত রয়েছে। টাইটানিক তৈরি হওয়ার শুরু থেকেই মানুষের মনে এক অদম্য কৌতূহল সৃষ্টি করে রেখেছিল। জাহাজটি বানাবার সময় 8 জন শ্রমিকের মৃত্যুর খবরও পাওয়া যায়। আর তারপর তার সমুদ্রপথে রওনা দেওয়া, তার গঠনশৈলী, সেই জাহাজের বিলাসবহুল ব্যবস্থাপনা, আর শেষে এই বিপর্যয়, সবই যেন টাইটানিকের প্রতি মানুষের কৌতূহল 1000 গুণ বাড়িয়ে তুলেছিল। এই ঘটনার উপর ভিত্তি করে অসংখ্য প্রতিবেদন, ছায়াছবি তৈরি হয়েছে। তবে তার মধ্যে বিশেষ কৃতিত্বের দাবি রাখে জেমস ক্যামেরুনের তৈরি করা টাইটানিক সিনেমাটি। আর এই ছবি সারা বিশ্বে $1.835 বিলিয়ন আয় করে এবং 11টি অস্কার সমেত আরও 90টি পুরস্কার জিতে নেয়। টাইটানিক হয়তো কালের নিয়মে একদিন সমুদ্র থেকেও নিশ্চিহ্ন হয়ে যাবে, কিন্তু মানুষের মন থেকে টাইটানিকের স্মৃতি কোনোদিনই মুছে যাবে না। বছরের পর বছর ধরে অসংখ্য বিশেষজ্ঞ টাইটানিককে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু সব ব্যাখ্যার পরও যেন জানার আরও কিছু বাকি থেকে যায়। হয়তো এইভাবেই সারা জীবন টাইটানিক রহস্যের মায়াজালের ভেতরে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকবে। জানাবেন আমার উপস্থাপনা এবং তথ্য প্রদান আপনাদের কেমন লাগলো। পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রাখলাম। সাথে যদি একটা লাইক আর আপনার মহামূল্যবান মতামত কমেন্ট বক্সে দিয়ে দেন, তাহলে জানবো আমার এই প্রচেষ্টা সার্থক। আমার চ্যানেলটি যদি আপনি সাবস্ক্রাইব করেন, তাহলে কথা দিলাম আগামীতে সত্য ঘটনার ওপর আরও অনেক ভিডিও আমি আপলোড করব, যেগুলোর তথ্য আপনার অবশ্যই ভালো লাগবে। সঙ্গে থাকুন, খুব শীঘ্রই আরও একটি নতুন ঘটনা নিয়ে আপনার সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে আমার গল্পের থেকে। ধন্যবাদ।